নমস্কার, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইছাপুরে একজনের দাদা মরে যাওয়ার পরে সে কি করে বাড়িতে আবার ফিরে এলো, ফিরে আসার পরে বাড়িতে কি কি সত্য ঘটনা ঘটেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ফেসবুক থেকে আমার গল্প শুনলে ফলোটা করে দিও, ইউটিউব থেকে শুনলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কানে হেডফোনটা অবশ্যই পরে নিও বেটার এক্সপিরিয়েন্সের জন্য। আজকের গল্পটা ধামাকা হতে চলেছে, গল্পটা শুরু করা যাক। গল্পটা খুব সুন্দর করে আমাকে মেল করে পাঠিয়েছেন প্রণব বিশ্বাস দাদা ইছাপুর থেকে। দাদা যেভাবে গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে দর্শকদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি। আমি প্রণব বিশ্বাস, ইছাপুর নর্থল্যান্ড থেকে। নমস্কার শ্রোতাগণ, প্রণব বিশ্বাস, আমার বাড়ি ইছাপুর নর্থল্যান্ড। গল্পটা আমার জীবনে ঘটে 2015 সালে। তখন আমার বয়স 14 বছর। আমার বাড়িতে মোট 4 জন সদস্য, আমার বাবা, আমার মা, আমার বড়দা আর আমি। আমার বড়দার বয়স 18, খেলাধুলা করতে খুব ভালোবাসে, প্রায় 5 ফুট 8-9 ইঞ্চি হাইট তখন। দাদা ক্রিকেট বলো, ফুটবল বলো, সাঁতার কাটা বলো, এগুলোতে খুব ভালো। যাই হোক, গল্পটা ঘটে 2015 সালের, বাট তার আগে 2014 সালে আমার সাথে একটা বিরাট ঘটনা ঘটে, সেটা আগে বলে নিই তোমাদের। 2014 সালের ফেব্রুয়ারি মাস, হালকা হালকা ঠান্ডা রয়েছে। 15 তারিখ আমি আমার বাড়ির বাইরের উঠোনে দাঁড়িয়ে একা একা বল দিয়ে খেলছি, মানে দেয়ালে বলটাকে মারছি। বলটা যেই আমার কাছে আসছে আমি আবার বলটাকে ব্যাট দিয়ে হিট করছি। হঠাৎ করে বাড়ির দরজার দিকে তাকিয়ে দেখলাম আমার এক দাদার খুব কাছের বন্ধু, আমাদেরই পাড়াতে থাকে। দাদাটার নাম রঘুদা, দাদার খুবই কাছের বন্ধু, খুবই। রঘুদা প্রচণ্ড জোরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমাদের বাড়ির দিকে আসছে। রঘুদার ওই কান্না দেখে গায়ে কাঁটা দিয়ে উঠলো, বুকটা কেঁপে উঠলো। বুঝতে পারছিলাম না কি হয়েছে। দেখলাম রঘুদা কাঁদতে কাঁদতে আমাদের ঘরে ঢুকে গেল। ঘরে ঢোকার পরে মা আর বাবা হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমাদের নর্থল্যান্ডে একটা পুকুর আছে, সেই পুকুরের দিকে দৌড়ালো। আমিও ওদের পেছন পেছন দৌড়ালাম। গিয়ে দেখলাম পুরো পুকুর জুড়ে অনেক লোক, আমাদের পাড়ার কয়েকজন রয়েছে, রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই দাঁড়িয়ে পড়ছে। আবার দেখলাম পুকুরে আমার কটা দাদার বন্ধু আর অচেনা কয়েকজন কাকু দাদারা কিছু একটা খোঁজাখুঁজি করছে, আর মা আর বাবা পুকুর পাড়ে বসে হাউমাউ করে কাঁদছে। হঠাৎ দেখলাম ওই দাদা আর কাকুগুলো মিলে জলের তলা থেকে একটা বডি তুললো। একটু কাছে গিয়ে বুঝলাম ওটা আর কারো বডি না, আমারই দাদার বডি। সেই দাদার বডি যেই দাদা আমাকে দুপুরবেলা ভাত খাওয়ার পরে বলে গেল, তুই ক্রিকেট খেল একা একা, আমি 4টে-5টার দিকে এসে তোর সাথে খেলবো। সেই দাদা চোখ বন্ধ করে শুয়ে আছে। দাদার সারা শরীর নীল হয়ে গেছে, মুখ দিয়ে আবার কিছু একটা বেরাচ্ছে, গলার লাংস ফেটে গেছে। দাদার ওরম চেহারা দেখে হাউমাউ করে কেঁদে উঠলাম। জানি না, তখনও বুঝতে পারছি না আমার দাদা কি হয়েছে। সারা শরীর কাঁপছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবার ওই কান্না আমার কানে এখনো বাজছে। মা দাদার বুক চাপড়ে কাঁদছে, কিন্তু দাদা ওঠার নামই নিচ্ছে না। যাই হোক, দাদার দেহটাকে দাহ করে দিয়ে আসি। তখনও বুঝতে পারছি না আমার ঘাড়ে কত বড় দায়িত্ব এসে পড়বে। দাদার শ্রাদ্ধ টাদ্ধ করার পরে সব কিছু ঠিকঠাক মিটে গেল। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, কাজ নিয়ে ব্যস্ত থাকে। মা হাউসওয়াইফ। 2015 সালের ঠিক ফেব্রুয়ারি মাস দাদার 1 বছর কমপ্লিট হবে, মানে 15 তারিখের কিছুদিন আগে, ওই ফেব্রুয়ারি 2-3 তারিখ হবে। ওই দিন থেকে না আমার সাথে কিছু ঘটনা ঘটে, যেগুলো হয়তো তোমরা বুঝতে পারবে বললে। গল্পটা ঠিক এরকম ঘটে,
আমি তখন একটা মোটামুটি আমার 15 বছর বয়স। আমি একটা দোকানে কাজ করছিলাম টাইম পাসের জন্য। আমারই চেনা জানা একটা লোকের দোকান, সেও দোকানে আমি কাজ করতাম। সেটা একটা এমনি খাবার টাবারের দোকান, গ্রোসারি শপ। আমি 6টা সাড়ে 6টার দিকে দোকান থেকে ফিরে আসতাম, একবেলা কাজ করতাম নিজের হাত খরচা তোলার জন্য। আমি বাড়ি ফিরলাম তখন 6টা সাড়ে 6টা বাজে, মোটামুটি অন্ধকার হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে একটা বড় উঠোন রয়েছে, উঠোনের মধ্যে একটা আম গাছও রয়েছে। তো আমি ঘরের মধ্যে ঢুকলাম, মানে আমাদের সদর দরজা দিয়ে ঢুকলাম। আমি দেখলাম উঠোনের নিচে আম গাছতলায় একটা ছেলে বসে রয়েছে, খালি গায়ে, হাফ প্যান্ট পরে। কিন্তু ওই হাফ প্যান্টটা আমি খুব ভালো করে চিনি, একটা লাল কালারের হাফ প্যান্ট। আমার দাদা যতদিন খেলতে যেত ওই হাফ প্যান্টটা পরে যেত। আমি না প্রচণ্ড অবাক হয়ে গেলাম, আমার সারা শরীর একদম ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করে মা ডাক দিল, বাবু, এই বাবু। আমি কেঁপে উঠলাম। হ্যাঁ 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 মা। বললো, এখানে দাঁড়িয়ে কী করছিস তুই? আমি বললাম, গাছের তলায়। আমি সাডেনলি শকড হয়ে গেলাম, গাছের তলায় কেউ নেই। মা বলল, ঘরে আয় একটু। আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে মা আমাকে যেগুলো বলল আর একটু ভয় পেয়ে গেলাম। মা বলল, এই কদিন একটু সাবধানে থাক। তুই তো জানিস ছোটবেলা থেকে তোর সেরম কোনো বন্ধু ছিল না, তোর যা ছিল তোর দাদাই ছিল। তুই তোর দাদার প্রাণ ছিলি। খুব তাড়াতাড়ি তোর দাদার 1 বছর কমপ্লিট হবে যে তোর দাদা আমাদের মাঝখানে নেই। তুই একটু সাবধানে থাকিস। আমি আর কিছু বললাম না, নিজের ঘরে চলে গেলাম। সন্ধ্যা তখন 7:30 8টা। আমি আমার মতো পড়ছি, মা আরেকটা ঘরে টিভি দেখছে। আমি যেখানটা পড়াশোনা করি আমার ঘরটার একদম কোনায় একটা জানলা আছে। জানলার মধ্যে রড লাগানো আছে, আর তার পেছনে একটা জঙ্গল মতো আছে। প্রথম যেটা আমি শুনি সেটা হচ্ছে জঙ্গলে কারো পায়ের আওয়াজ। তো প্রথমে ভাবলাম কুকুর বিড়ালও হতে পারে। আমি অত কিছু না দেখে নিজের মতো পড়ছি। এইবার আমি 2-3 বার একটা জিনিস খুব বরাবর দেখি, একটা ছায়া আমার জানলা থেকে উঁকি মারছে। আমি না অনেকবার দেখছি, কিন্তু আমি যতবার তাকাচ্ছি ছায়াটা সরে যাচ্ছে। এবার আমি কি করি, আমি ভাবি হয়তো আমার কোনো বন্ধু বদমাইশি করছে। আমি দৌড়ে গিয়ে জানলার দিকে তাকাই। হয়তো এই যে দৌড়ে গিয়ে জানলার দিকে তাকানোটা আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি জানলার দিকে তাকিয়ে দেখি আমার দাদা, পুরো নীল শরীর, একদম খালি গায়ে, আর ওই লাল কালারের হাফ প্যান্ট পরে স্ট্রং হয়ে আমার দিকে দাঁড়িয়ে রয়েছে। আর ওর চোখ পুরো লাল, ও আমার দিকে একভাবে তাকিয়ে আছে। বিশ্বাস করবে, ওদেরকার মতো আমি লাইফে ভয় পাইনি। আমার দাদা একদম চুলগুলো একদম খাড়া। আর সব থেকে বেশি ভয়টা কোথায় পেয়েছি জানো? আমার দাদা যখন জলে ডুবে যায়, ওর লাঞ্চে জল ঢুকে লাঞ্চ ফেটে যায়, ওর গলার একটা সাইড পুরো খোবলা করা। আমি প্রচণ্ড জোরে চিৎকার করি, বাঁচাও বাঁচাও। আমার মা দৌড়ে আসে, এসে বলে, কি হয়েছে কি হয়েছে? আমি খালি জানলার দিকে হাত দেখিয়ে বলি, দাদা 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 দাদা, জানলার মধ্যে দাদা। মা দৌড়ে গিয়ে দেখে কেউ নেই। মা বলে, তোকে আমার সাবধান করাটাই ভুল হয়েছে, তুই ওগুলোই চিন্তা করছিস, তাই তোর মাথায় আসছে, চুপচাপ পড় বলে মা জানলাটা আটকে দেয়। এইবার শুরু হয় আসল ঘটনা। ঠিক 7:45টার দিকে মা ওঠে। মা উঠে বলে, বাবু তুই বস, আমি একটু মাংস নিয়ে আসছি। তোর বাবা সামনের দোকানে কাকুকে টাকা দিয়ে গেছিলো, দুপুরেই আনার কথা ছিল, আমি ভুলে গেছি। আমি বলি, ঠিক আছে যাও। মা গেছে মাংস আনতে। এইবার ঘটে আরেকটা ঘটনা। আমি পড়ছি, আমার যে জানলাটায় আমি ছায়াটাকে দেখতে পাচ্ছিলাম, ওই জানলাটার বাইরে দিয়ে কেউ আমাকে বলছে, পল্টু, পল্টু দরজা খোল, জানলাটা খোল তো। আমি পুরো গলা ভোলা একদম শুকিয়ে যায়। আমার দাদা আমাকে ভালোবেসে পল্টু বলে ডাকতো।
ওনা অনেকক্ষণ ধরে ডাকছে আমাকে। আর আমার ঠিক মনে আছে অনেক আগে যখন আমার দাদা বেঁচে ছিল, আমি এরকম পড়তাম আর আমার দাদা খেলে টেলে এসে ওখান দিয়ে ব্যাট বলগুলো দিত। আমি না কাঁপছি, বিশ্বাস করো আমি কাঁপছি। আস্তে আস্তে গলাটা বাড়তে লাগলো, পল্টু দরজাটা খোল। আরে শুনতে পাচ্ছিস না? গলাটা আস্তে আস্তে ভারী হচ্ছে। আমি না চিৎকার করব, আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। জিনিসটা আরো বাড়তে থাকলো। প্রচণ্ড জোরে জানলার মধ্যে বাড়ি শুরু হয়ে গেল, প্রচণ্ড জোরে বাড়ি দিচ্ছে। হঠাৎ করে না এবার আমি খুব চিৎকার করতে থাকি, আমাকে ছেড়ে দে, আমি খুলবো না জানলা, আমাকে বাঁচতে দে, আমি ভয় পাচ্ছি তোকে। ও কোনো কথা শুনবে না, ও মেরেই যাচ্ছে, প্রায় জানলা ভেঙে দেবে এরকম ব্যাপার। আমি আমাদের ঘরের এক কোণায় গিয়ে একদম গুটিসুটি হয়ে বসে কাঁদছি। হট করে দরজায় একটা আওয়াজ হয়, আমি আরও জোরে চিৎকার করে উঠি। আমি জ্ঞান হারাই, চোখ খুলে দেখি আমার সামনে আমার মা বসে রয়েছে, বাবা বসে রয়েছে। মা বলে মা নাকি মাংস নিয়ে এসেছিল, তখন নাকি ওই আওয়াজ শুনে আমি অজ্ঞান হয়ে যাই। আমি ভাবলাম কি হচ্ছে এটা আমার সাথে, আমি কিছু বুঝতে পারছি না। বাবা আমাকে বলে আজ রাতে তুই আমাদের সাথেই শো, তোকে অন্য কোথাও যেতে হবে না। সেদিন রাতে আরেকটা ঘটনা ঘটে, সেটা আরও ভয়ানক। বাবা গেছে বাথরুমে, আমি নিজের মতো পড়ছিলাম, তখন বাজে 10টা মতো বাজে। মা একটু রাত করেই আমাদের রান্না হয়, ভাতটা তাকে করে নেয়, মাংসটা একদম তাড়াতাড়ি করে হয়ে যায়, সব মাখানো টাখানো থাকে। তো মা পাশের বাড়ির পিসির সাথে দাঁড়িয়ে গল্প করছিল। বাবা স্নান টান করে বেরিয়ে বলে, কি গো তাড়াতাড়ি মাংসটা করো, করে খেয়ে দে, শুতে হবে তো, কালকে আবার অফিস আছে। মা দৌড়ে ঘরে ঢুকে যেটা দেখে সেটা দেখে মা প্রথম বাবার দিকে তাকায়। বাবা বলছে, কি হলো ওইভাবে তাকিয়েছো কেন তুমি আমার দিকে? মা না বাবার দিকে একদম আঙুল দেখায়, বাবার বুকের দিকে। বাবা দেখে বাবার বুকে রক্তে মাখামাখি, পুরো বুকটা রক্তে মাখামাখি, আর ওটা ওই মাংসটার রক্ত। আর মাংসগুলো এক পিসও নেই, হাড়গুলো মনে হচ্ছে কাঁচা কাঁচা হাড় কেউ চিবিয়ে ফেলে রেখেছে। আর বাবার সারা গায়ে রক্ত। এই মাত্র স্নান করে এলো, বাবা গিয়ে তাড়াতাড়ি আরেকবার স্নান টান করে এলো। বাবাও বুঝতে পারছে না কি হচ্ছে, আর যদি বুঝেও থাকে হয়তো আমার সামনে দেখাতে চাইছে না। যাই হোক, আমরা 3জন শুয়ে পড়লাম। ওই দিন রাতে ঠিক 1:30 বাজে আমি একটা আওয়াজ পাই, মা বাবাকে কিছু বলছে, আর বাবা মাকে বলছে চুপচাপ শুয়ে থাকো, যা আওয়াজ হচ্ছে হোক, কোনো দিকে কান দেবে না। এবার আমি শুনতে পাই আমাদের ছাদের ওপরে কেউ দৌড়াদৌড়ি করছে। এইটাও আমার ঠিক মনে আছে, দাদা যখন বেঁচে ছিল ছাদের ওপরে ফুটবল খেলতো, এরকমই আওয়াজ হতো। কখনো আমাদের বাড়ির পেছন থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, গলাটা পুরো সেম টু সেম আমার দাদার। কখনো মনে হচ্ছে আমাদের বাড়ির চারিদিক দিয়ে কেউ দৌড়াচ্ছে। তো পরের দিন সকালবেলা সব কিছু নর্মাল, বাবা নিজের মতো অফিস চলে গেল, আমি আমার মতো স্কুলে চলে গেলাম। স্কুল থেকে ফিরে দেখলাম মা বাড়িতে নেই, বাড়িতে তালা ঝোলানো। পাশের বাড়ির পিসিকে জিজ্ঞেস করাতে খুব অবাক হলাম, মা নাকি উঠোনে পড়ে যায়, পড়ে মাথা পুরো ফেটে গেছে। বাবাও কাজ থেকে চলে আসে, হসপিটাল নিয়ে যায়। আমি বাড়িতে ওয়েট করছি, উঠোনের সামনেটায় বসে। হঠাৎ করে না একটা বিড়াল কুচকুচে কালো আসলো, একদম আমার সামনে এসে না আমার দিকে তাকিয়ে একদম ভেঙচি দিচ্ছে। আমি না ভয়তে ঘরে ঢুকে গেলাম, দরজাটা আটকে দিলাম। ঘরে ঢুকে আমি আমার রুমে ঢুকবো, আমি দেখলাম আমার রুমে আগে থেকে কেউ আমার জন্য ওয়েট করছে। এটা আর কেউ না, আমারই দাদা খাটের ওপরে বসে রয়েছে। ওকে আমি আবার সচেহারায় দেখলাম, ও বসে বসে আমার দিকে তাকে হাসছে আর বলছে, আমি খুব একা রে তোদের সবাইকে ছেড়ে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আর না, এবার সবাইকে নিয়ে যাব, এক এক করে সবার পালা। আমি ভয়তে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাই। আমি উঠোনে পা পিছলে পড়ে আমার হাত ফাত পুরো কেটে যায়। বাড়ির সামনে একটা অটো এসে দাঁড়ায়, দেখি বাবা আর মা নামছে। আমি কাঁদতে কাঁদতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরি, আমার হাত দিয়ে গল গল করে রক্ত বেরাচ্ছে। বাবা সব কিছু বুঝতে পারে। বাবা অটোওয়ালাকে বলে, আপনাকে একটা কিছু টাকা দিয়ে দেবো, আপনি একটুখানি আমাদের
অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসতে পারবেন? অটোওয়ালা বলে হ্যাঁ। বাবা বলে কিচ্ছু নিতে হবে না, তুমি ওঠো। আমি অটোতে উঠি। বাবা আমাকে আর মাকে মাসি বাড়ি ছেড়ে দিয়ে আসে। ছেড়ে বলে কদিন এখানেই আমরা থাকবো বলে বাবা পরের দিন, মানে ওই দিন মাসি বাড়িতে এমন কিছু ঘটে না, তো পরের দিন বাবা একজনকে নিয়ে আসে, একটা পুরোহিতকে। সব ঘটনা আমরা খুলে বলি আমরা কি কে দেখেছি। উনি বলে তোমাদের ঘরে আমাকে একদিন যেতে হবে সকালবেলা। বাবা নিয়ে যায় সানডে করে। নিয়ে গিয়ে উনি আমাদের উঠোনের একটু মাটি ধরে দেখে, কিছু একটা বিড়বিড় করে। পরে বাবাকে বলে সন্ধ্যাবেলা জানাবে। সন্ধ্যাবেলা উনি জানায় আমার দাদার আত্মার শান্তি পায়নি। দাদার আত্মা আমাদের বাড়িতেই ঘোরাফেরা করতো। 1 বছর হয়ে যাওয়ার আগে দাদার শক্তি বেড়ে গেছে। ও এখন যাকে পারবে তাকে মেরে নিজের সাথে নিয়ে যাবে। আর ওই বাড়িতে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা ঠিক করি আমরা মাসি বাড়িতে কিছুদিন থাকবো। যেহেতু নিয়ম আছে যে আমরা নিজেরা গিয়ে দাদার পিণ্ড দিতে পারবো না, সেহেতু মামার বাড়ির কাউকে দিতে হবে। তো আমার ছোট মামা যায়, গিয়ে গয়ায় গিয়ে পিণ্ড দিতে যায়। কিন্তু সেখানেও কিন্তু গল্পটা অন্যরকম হয়। যখন পিণ্ড দিতে যায় আমার মামার একটা অ্যাক্সিডেন্ট হয়। কেউ বাইক নিয়ে হঠাৎ করে এসে মামাকে ঠুকে দেয়, মামার মাথা ফেটে যায়। মামা ওখানে হসপিটাল যায় না। আমার মামা এইসব জিনিস খুব বিশ্বাস করতো। উনি বলে যতই রক্ত পড়ুক আমি বেঁচে তো আছি, পিণ্ড আমি দেবই। উনি গিয়ে ওখানে ঠাকুরমশাইকে এক্সট্রা 1000 টাকা দিয়ে পিণ্ড দেওয়ায়। পিণ্ড দিয়ে উনি বাড়িতে আসে, আমরা নিজেদের বাড়িতে ফিরে যাই। বিশ্বাস করো আমরা এখন বাড়িতে যাই না, আমাদের যে আম গাছটা, সে আম গাছটা গিয়ে দেখি একদম শুকিয়ে গেছে। বাড়িতে ঢোকার পরে না একটা পচা গন্ধ বেরাচ্ছে। বাড়িটাকে পুরো ধোয়াই, সারা শরীর মনে হচ্ছে হালকা হয়ে যাচ্ছে। বিছানার চাদরগুলো পুরো পুড়ে পুড়ে গেছে সাইডে, আমরা সব জ্বালিয়ে দিই। আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে যায়। আর জীবনে দাদাকে দেখিনি, স্বপ্নে 2-1 বার দেখেছি, বাট যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটেছে সেগুলো আর হয়নি। যাই হোক, এই ছিল আমাদের জীবনে ঘটে যাওয়া একটা বড় অধ্যায়, যেটা তোমাদেরকে আজকে বললাম। যদি ভালো লাগে তোমার শ্রোতাদের, পড়ে শুনিও রিতম। থ্যাংক ইউ। তো আজকে বলি, আজকের গল্পটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে, এখন সুন্দরভাবে বলা হয়েছে। আজকে তুমি যে গল্পটা আমাদের গিফট করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই গল্পটা আমার মন থেকে খুব ভালো লেগেছে। একটা ইমোশন কোনো না কোনো জায়গায় এই গল্পের জড়িয়ে আছে। যদি তোমাদেরও ভালো লেগে থাকে শ্রোতাগণ, তাহলে তোমাদের বন্ধুদের শেয়ার করে ভয় পাওয়ার একটা সুযোগ করে দিও। লাইক করে দিও, কমেন্টে জানিও দাদার এই গল্প কিরম লাগলো তোমাদের। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। আজকের জন্য এইটুকু। ফিরে আসবো অন্য কোনো ভয়ের সাথে, অন্য কোনো গল্পের সাথে।